দ্বাদশ শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে স্বাগত। আজ তোমাদের সামনে আমি বিভাব নাটকটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আশা করি তোমরা আগের ভিডিওটি দেখেছ। বিভাব নাটক সম্পর্কে আমি যে ভিডিওটা তোমাদের পাঠিয়েছিলাম, সেই ভিডিওটার পাশাপাশি এই ভিডিওটা তোমরা দেখবে, তাহলে তোমাদের সামনে বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমি এবার নাটকের গভীরে প্রবেশ করছি। ভারতবর্ষ সদ্য স্বাধীনতা পেয়েছে। উদ্বাস্তু সমস্যায় দেশ জর্জরিত। তীব্র খাদ্য সংকট, আর্থিক সংকট, বেকার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। খাদ্য বস্ত্রের দাবিতে মিছিল আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে শহর কলকাতার বুকে। কমিউনিস্ট পার্টির নেতারা কেউ বা অজ্ঞাতবাসে, কেউ বা কারাগারে বন্দী। এই রকম একটি প্রেক্ষাপটে নাট্যকার সৌম্য মিত্র একটি নাটক মঞ্চস্থ করলেন। উনিশশো 1951 সালে। নাম বিভাব, আমাদের আলোচ্য। এই বিভাব শব্দটি সংস্কৃত কাব্য নাটকের একটি পরিভাষা। বিভাব শব্দের অর্থ অভিব্যক্ত রসের স্থায়ী ভাব। উদাহরণস্বরূপ বলা যায়, কালিদাসের শকুন্তলা কাব্যনাটক শকুন্তলার দুষ্পন্ত শকুন্তলার প্রেমের স্থায়ী ভাব হলো রতি, আর তা থেকে অভিব্যক্তি রস হলো শৃঙ্গার। তোমরা পরবর্তী ক্লাসে জেনে নেবে, বিষয়টা তোমরা জানতে পারবে, আমি ব্যাখ্যা করছি না। আমাদের আলোচ্য বিভাব নাটকের স্থায়ী ভাব হল জীবনের অসঙ্গতি, জীবনের ভণ্ডামি। তা থেকে স্থায়ী রস হলো হাসি। তাহলে বিভাব নাটকের অভিব্যক্তির রস হলো জীবনের অসঙ্গতি, ভণ্ডামি। তা থেকে স্থায়ী ভাব হলো হাসি।
1951 সালে 20শে এপ্রিল নাটকটি প্রথম অভিনীত হয়। রচনা শম্ভু মিত্র। আমি নাটকটাকে কয়েকটা ভাগে ভাগ করেছি। যেমন আমি প্রথমেই বর্ণনা করব চরিত্রলিপি। বিভাব নাটকের সূচনা পর্বটি বেশ দীর্ঘ। অভিনয়ের আগে স্টেজের সাদা আলোয় দাঁড়িয়ে সরস কথা বলার ভঙ্গিতে শম্ভু মিত্র এটি পরিবেশন করতেন। নাটকে যে কজন চরিত্র আছে তারা হলেন শম্ভু, বৌদি, অমর। এরা প্রত্যেকেই নাটকে নিজস্ব পরিচয় নিয়ে হাজির। শম্ভু হলেন বহুরূপীর প্রাণ পুরুষ শম্ভু মিত্র। বৌদি বা তৃপ্তি হলেন তৃপ্তি মিত্র। বহুরূপী নাট্য দলের প্রত্যেকে তাকে বৌদি বলে ডাকে। আর অমর হলো অমর গাঙ্গুলি। আর যে বাকি তিনটি চরিত্র আছে, সার্জেন্ট, যুবক, যুবতী, এরা নাটকের অপ্রধান চরিত্র। আমি পরবর্তী পয়েন্টে আসছি। অভাব নাটক নামকরণের পক্ষে যুক্তি। আমাদের আলোচ্য নাটকটির নাম বিভাব। অভাব নিয়ে জন্ম বলে কেউ কেউ একে অভাব নাটক নামকরণ ঠিক বলে মনে করেছেন। অভাব নাটক নামকরণ হলেই ভালো হতো বলে মনে করেন। কারণ নাটক মঞ্চস্থ যারা করবেন তাদের উপযুক্ত সাজসজ্জা, আলো ঝালর কোনো কিছুই তাদের নেই। শুধুমাত্র নাটক করবার বোকামি তাদের আছে। তাহলে এই অভাবের মধ্যে দিয়ে জন্ম বলে এই নাটকটির নাম বিভাব না হয়ে অভাব নাটক হলেই ঠিক হতো বলে অনেকে মনে করেন। কারণ নাটকের জন্য যে যে জিনিসগুলো দরকার, আলোকসজ্জা, সাজসজ্জা, ঝালর, এগুলো এদের ছিল না। সেই কারণে একে বিভাব নাটকের পরিবর্তে অভাব নাটক নামকরণটি সঠিক হতো বলে অনেকে মনে করেন। আমি পরবর্তী পয়েন্টে আসছি। আঙ্গিক অভিনয় কি তা দর্শককে জানানো ও সচেতন করা। আঙ্গিক অভিনয় কি তা দর্শককে জানানো ও সচেতন করা। তৃতীয় পয়েন্ট আমি ব্যাখ্যা করছি। আঙ্গিক অভিনয়ের দক্ষতা বিভাবকে অভিনয়ের উপযোগী করে তোলে। আর এই আঙ্গিক অভিনয় কি তা শম্ভু মিত্র তার সরস কথা বলার মধ্য দিয়ে,
দর্শকদের কাছে বর্ণনা করতেন। উদাহরণস্বরূপ তিনি সংস্কৃত নাটক, উড়িয়া যাত্রা, মারাঠি তামাশা, ভারতীয় লোকনাটক, জাপানি নৌনাটক ইত্যাদি নাটকের প্রসঙ্গ নিয়ে এসেছেন। এই সমস্ত নাটকে আঙ্গিক অভিনয়ের অনেক দৃষ্টান্ত তিনি তুলে ধরেছেন। আমি ক্লাসে সেগুলো তোমাদের অভিনয়ের মাধ্যমেই দেখিয়ে দেব, এখানে এত বিস্তারিত বলা সম্ভব নয়। তাহলে আঙ্গিক অভিনয় কি এটা বোঝাতে গিয়ে তিনি নানা উদাহরণের সাহায্যে তা দর্শকের সামনে তুলে ধরেছেন। এই সূচনা পর্বে বা এই সূচনা পর্বের দ্বারা সৌম্যমিত্র দর্শকদের বোঝাতে চাইছেন আঙ্গিক অভিনয় কি এবং আঙ্গিক অভিনয় বিভাব নাটকে এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। এটা আগেভাগেই দর্শককে জানানো ও দর্শককে সচেতন করা। আমি পরবর্তী পয়েন্ট যাচ্ছি, আসার কারণ। এই সূচনা অংশের পর নাটক শুরু। শম্ভু অমরের বাড়িতে এসেছেন, অমর দোতলায়। তাহলে তিনটে পয়েন্টে আমি আলোচনা করলাম, চৈত্রলিপি, অভাব নাটক নামকরণের পক্ষে যুক্তি, আর আঙ্গিক অভিনয় কি তা দর্শককে আগে থেকে জানানো। এবার হচ্ছে আসার কারণ, পরবর্তী পয়েন্ট। সূচনা অংশের পর নাটক শুরু। শম্ভু অমরের বাড়িতে এসেছেন, অমর দোতলায়। শম্ভু অঙ্গভঙ্গির দ্বারা, আমরা যেভাবে দরজা খুলি ঠিক সেই ভঙ্গির দ্বারা দরজা খুললেন, কল্পিত দরজা। অঙ্গভঙ্গির দ্বারা দরজা খুলে কল্পিত সিঁড়ি, কোনো সিঁড়ি নেই, আমরা যেভাবে সিঁড়ি ভেঙে যায় ধাপে ধাপে উঠি আমরা, সেই রকম অঙ্গভঙ্গির দ্বারা দরজা খুলে কল্পিত সিঁড়ি বেয়ে দোতলায় চলে গেলেন। সবই কিন্তু অঙ্গভঙ্গির দ্বারা, কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে অঙ্গ চালনার মধ্য দিয়ে তিনি এমনভাবে ফুটিয়ে তুলছেন যেন মনে হচ্ছে দরজা খুলছে এবং সিঁড়ি বেয়ে তিনি ওপরে উঠে যাচ্ছেন। দোতলায় গিয়ে অমরকে জানালেন যে হাসাবার জন্য তিনি এসেছেন। এ কথা শুনে অমর তাকে জমিয়ে বসতে বললেন এবং অমর আরো বললেন যে বাঙালি কাঁদুনে জাত, বাঙালি নাকি হাসতে জানে না। সর্দার ভাই প্যাটেল বলে গেছে, অতএব হাসাতে হলে কোমর, হাসতে হলে কোমর বেঁধে হাসতে হবে। দুজনেই কল্পিত চেয়ারে বসার ভঙ্গি করলেন। কোনো চেয়ার নেই, কোনো কিছু নেই, কিন্তু আমরা যেভাবে চেয়ারে বসি ঠিক সেই রকম চেয়ারে বসার ভঙ্গি করলেন, ভঙ্গি করে বসলেন এবং ভঙ্গি করে ঘরের জানালা খুললেন। এমনভাবে তিনি ভঙ্গি করছেন যেন মনে হচ্ছে যে চেয়ারে তিনি বসে আছেন, আদৌ চেয়ার নেই, চেয়ারে বসার ভঙ্গি করলেন এবং ঘরের জানালা অঙ্গভঙ্গির দ্বারা ঘরের জানালা খুললেন। তারপর পকেট থেকে সিগারেট বের করে
সিগারেট মুখে দিয়ে দিশলাইয়ের কাঠি জ্বাললেন, জেলে সিগারেট ধরালেন, সবই নিখুঁত ভঙ্গিতে। আদৌ মুখে কোনো সিগারেট নেই, কোনো দিশলাই নেই, কোনো কিছু নেই, কিন্তু অভিনয়টা করছেন নিখুঁত ভঙ্গি। এটাই হচ্ছে আঙ্গিক অভিনয়, অঙ্গ চালনার দ্বারা কোনো কিছুর বক্তব্যকে পরিস্ফুট করা। তিনি পকেটে হাত দিলেন, সিগারেটের প্যাকেটটা বার করলেন, দেখ সিগারেটের প্যাকেট জেব থাকে, তিনি প্যাকেটটা খুললেন, নিয়ে মুখে দিলেন, দেশলাই দিয়ে সিগারেট ধরালেন, তিনি সিগারেট টানছেন, আদৌ কিন্তু সিগারেট নেই বা প্যাকেট নেই, নিখুঁত ভঙ্গির মধ্য দিয়ে, নিখুঁত ভঙ্গির মধ্য দিয়ে পকেট থেকে সিগারেট বার করে মুখে সিগারেট নিয়ে দিশলাইয়ের কাঠি জেলে সিগারেট ধরালেন। এর মধ্যে অনেক কথা আছে, আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না। এবং বৌদির আনা চা খেলেন ভঙ্গি করে। এই যে চা খাচ্ছেন, দেখো আমি চা খাচ্ছি, এই যে আমার হাতে প্লেট আছে, আমি চা খাচ্ছি। এই অভিনয় করে, আঙ্গিক অভিনয়ের মাধ্যমে বৌদির আনা চাও খেলেন। দর্শক কিন্তু বুঝতে পারছে যে চা খাচ্ছে, কিন্তু হাতে চায়ের কাপটা কিচ্ছু নেই। দর্শক বুঝতে পারছে সিগারেট টানছে, আদৌ হাতে সিগারেট মেগারেট কিন্তু কিচ্ছু নেই। দর্শক বুঝতে পারছে যে দরজাটা খুলল এবং সিঁড়ি নেই, কিন্তু সেই আমরা যেভাবে ধাপে ধাপে এগিয়ে যাই, ঠিক সেই রকম ভাবে তিনি সিঁড়ি ভেঙে উপরে উঠলেন। সবই কিন্তু দর্শক বুঝতে পারছে, কিন্তু বাস্তবে কোনো কিছুই নেই। তিনি চেয়ারে বসলেন, আদৌ চেয়ার নেই। কল্পিত চেয়ারে বসার ভান করলেন। জানলা খুললেন, আদৌ জানলা নেই, জানলা খুললেন, সবই নিখুঁত ভঙ্গি করে। বৌদি জানতে চাইলেন এই অসময়ে আসার কারণটা কি। অমর বলল, বা অমর জানালো যে হাসাতে এসেছেন। শম্ভু কল্পিত চেয়ার ছেড়ে, যে চেয়ার তিনি বসেছিলেন, বসার ভান করেছিলেন, কল্পিত চেয়ার ছেড়ে টলতে টলতে উঠে দাঁড়িয়ে বৌদিকে বললেন, এই কল্পিত ভঙ্গি থেকে হাসি পাচ্ছে কিনা। এই যে তিনি আস্তে আস্তে হাঁটছেন, তিনি চা খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, এই যে চেয়ার থেকে, কল্পিত চেয়ার থেকে উঠে টলতে টলতে বৌদির সঙ্গে দাঁড়িয়ে বলছেন, এই কল্পিত ভঙ্গিতে হাসি পাচ্ছে কিনা, কল্পিত ভঙ্গির মাধ্যমে যে অভিনয় করছেন এতে হাসি পাচ্ছে কিনা। অমর বললেন, না, হাসি পাচ্ছে না। হাসির জন্য চায় গল্প, হিউম্যান ইন্টারেস্ট ও পপুলার আপিল। এগুলো না হলে হাসির খোরাক পাওয়া যাবে না। তাহলে আসার কারণ আমি তোমাদেরকে বললাম, 4টে পয়েন্ট বললাম, আরো একটা পয়েন্ট বলছি এবার, লাভ সিন। প্রথম লাভ সিন। তাহলে কি করে হাসির খোরাক পাওয়া যায়, তিনজনে মিলে ভাবতে শুরু করেছেন। তিনজনে ভাবছেন, তারা এমন ভাবে চিন্তা করছেন, গালে হাত দিয়ে, কেউ পায়চারি করছে, কেউ মুখ দিয়ে নখ কাটছে, এইরকম অঙ্গভঙ্গির দ্বারা তারা এমনভাবে ফুটিয়ে তুলছেন, মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে তারা খুব ভাবিত, খুব চিন্তা করছেন। দর্শক বুঝতে পারছে যে এরা নিশ্চয়ই কোনো কিছু নিয়ে ভাবছে, এমনভাবে অঙ্গভঙ্গির দ্বারা দর্শকের সামনে সেটা উপস্থাপন করছেন। বৌদি বললেন, একটা উপায় বললেন, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। পরীক্ষা শর্ট কোশ্চেন আসে এটা। পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, অতএব একটা প্রেমের সিন করা দরকার, অর্থাৎ প্রেমের দৃশ্য, একটা লাভ সিন করা দরকার, বা প্রেমের দৃশ্য। বৌদি বললেন, তাহলে প্রেমের অভিনয় করবার আগে ঘরের মধ্যে যে চেয়ার টেবিলগুলো আছে, সেই চেয়ার টেবিলগুলো সরানো দরকার। আদৌ কিন্তু ঘরের মধ্যে কোনো চেয়ার টেবিল নেই, কিচ্ছু নেই, কিন্তু ঘরই নেই। তাহলে শম্ভু আর অমর সেই কল্পিত চেয়ার টেবিলগুলো ধরে বাইরে সরিয়ে দিলেন। এমনভাবে নিয়ে যাচ্ছেন, আমি তোমাদের দেখাতে পারছি না,
এমনভাবে দুজন এরকমভাবে ধরেছে, দেখো আমার হাত ধরে এরকমভাবে বেঞ্চটা ধরেছে, দুজন ধরে ধরে আস্তে 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 তারা নিয়ে যাচ্ছে। চেয়ারটা এভাবে উঁচু করে ধরলো, ধর এইভাবে নিয়ে যাচ্ছে। তাই কল্পিত চেয়ার টেবিলগুলি অঙ্গভঙ্গির দ্বারা, আঙ্গিক অভিনয়ের দ্বারা শম্ভু আর অমর সরিয়ে দিলেন। বৌদি বললেন, প্রেমের সিন করবার আগে একটা চাঁদ দরকার, একটা আকাশ দরকার, দক্ষিণের খোলা বাতাস দরকার, তার আগে একটা নায়ক নায়িকা দরকার। বৌদি প্রস্তাব দিলেন যে তিনি নায়িকা হতে রাজি আছেন। অমর সমর্থন করেন, কারণ অমর প্রথম থেকেই এই নাট্য দলে আছেন। শম্ভু মিত্রও সমর্থন করেন। নায়িকা হলো নায়ক। এর মধ্যে বইতে অনেক কিছু আছে, এরকম ভাবে মাথা আসতে এরকম বুক ফুলাচ্ছে, আমি ওর যাচ্ছি না আমি। তা বৌদিকে এই দুজনের মধ্যে নায়ক নির্বাচন করতে বললে বৌদি শম্ভুকে নায়ক হিসাবে বেছে নেন। তাহলে বৌদি হচ্ছে নায়িকা, শম্ভু হচ্ছে নায়ক। এই ঘরটা হচ্ছে একটা কল্পিত রাস্তা। নায়িকা কলেজ থেকে ফিরছে, উল্টো দিক থেকে নায়ক আসছে, রাস্তার মাঝখানে দুজনের ধাক্কা। নায়িকা গর্জে উঠলেন, চোখ খুলে চলতে পারেন না বলে গালে একটা চড় বসিয়ে দিলেন। শম্ভু অমর দুজনেই হতবাক হয়ে গেলেন। মারামারি কেন? বৌদি বললেন, লাভ সিন না। শম্ভু বললেন, বড় জোকফি লাভ সিন। এবার বৌদির কথা মতো শম্ভু আমতা আমতা করতে থাকে, না মানে ইয়ে আর কি আমতা আমতা করতে থাকে। আমি ক্লাস হলে আরো ভালো করে তোমাদেরকে বলতে পারতাম, বোঝাতে পারতাম। বৌদির কথা মতো শম্ভু আমতা আমতা করতে থাকে। বৌদি বা নায়িকা লজ্জা লজ্জা মুখে নায়কের দিকে তাকিয়ে থাকে। শম্ভু আমতা আমতা করছে, না ইয়ে মানে নেই, আপনি দেখুন আমি দেখি দিয়ে দিয়ে। আর নায়িকা সলজ্জ মানে লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়ে নায়কের দিকে তাকিয়ে আছে। নেপথ্যে মানে স্টেজের বাইরে থেকে হারমোনিয়ামের সুরে গান ভেসে আসছে, মালতী লতা দোলে। বৌদি বা নায়িকা গাছের কল্পিত ডাল ধরে গানের সঙ্গে লিপ মেলাচ্ছেন ফিল্মি কায়দায়। সিনেমায় যেরকম নায়ক নায়িকারা গানের সঙ্গে ঠোঁট মেলায়, ঠিক সেই রকম নায়িকা বা বৌদি গাছের কল্পিত ডাল ধরে, কোনো গাছ ফাছ কিছু নেই, গাছের কল্পিত ডাল ধরে সেই গানের সঙ্গে লিপ মেলাচ্ছেন সিনেমার কায়দায়। সবে কিন্তু এই অঙ্গভঙ্গির দ্বারা। তিনি গানের সঙ্গে লিপ মেলাচ্ছেন। এটা গেল প্রথম লাভ সিন। কিন্তু এত করেও হাসি পেল না। শম্ভু মিত্র বললেন, না এতে দর্শক হাসবে না, এতে হাসি কিছু পাওয়া গেল না, দর্শক হাসবে না। তাহলে দ্বিতীয় চেষ্টা, আবার ভাবছে। বৌদি আবার বললেন, আবার একটা লাভ সিন, এটা প্রোগ্রেসিভ লাভ সিন। আমাদের নায়ক নায়িকা তো আছেই, দরকার একজন পুলিশ, অমর হবে পুলিশ। নায়ক যখন দৌড়ে পালাবে, পুলিশ তখন পিছন থেকে গিয়ে ধরবে।
একটা দক্ষিণমুখী জানালা, তার নিচ দিয়ে রাস্তা। বৌদি হঠাৎ স্লো মোশন, তোমরা নিশ্চয়ই 12 ক্লাস তোমরা পড়ো, স্লো মোশন, নায়ক নায়িকা যখন হাঁটে ধীর পায়ে আস্তে আস্তে, স্লো স্টেপ মেপে মেপে আস্তে 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 তিনি ওই জানালার কাছে গেলেন। কল্পিত জানালা, দক্ষিণ দিকে জানালার কাছে গেলেন। তিনি ধীর পায়ে আস্তে আস্তে হেঁটে জানালার কাছে গিয়ে রাস্তার দিকে তাকালেন। কি ভেবে দৌড়ে তিনি নায়কের কাছে চলে আসেন। বললেন যে মোড়ের মাথায় পুলিশ দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই সে নায়ককে ধরতে আসছে, নায়ক যেন এক্ষুনি পালান। শম্ভু বললেন, আমাকে ধরতে আসবে কেন? আমি পালাবো কেন? বৌদি বললেন, তুমি আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার, না হলে গল্পটা প্রোগ্রেসিভ হবে কি করে? আমি আগেই বলেছিলাম যে কমিউনিস্ট পার্টির নেতারা কেউ বা অজ্ঞাতবাসে, কেউ কারাগারে বন্দী। সেই সময় কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল। তাহলে বলছি যে তুমি হচ্ছে একজন আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার, না হলে গল্পটা প্রোগ্রেসিভ হবে কি করে? বৌদি নায়ককে আর কোনো সুযোগ আর কোনো চান্স দিতে চান না। তাড়াতাড়ি করে তাকে ধরে নিয়ে আস্তে 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 তিনি ফুটলাইটের কাছে চলে গেলেন, সামনের দিকে চলে গেলেন। গিয়ে বলেন, না সিঁড়ি দিয়ে পুলিশ আসছে। আবার তারা আস্তে আস্তে জানালার কাছে আসলেন। বললেন, তুমি জানালা টপকে পালাও। সবই কিন্তু অভিনয়ের দ্বারা, আঙ্গিক অভিনয়, অঙ্গ চালানোর মধ্য দিয়ে। নায়ক জানালা টপকানোর ভান করলেন, মনে হলো তিনি জানালা টপকে চলে গেলেন। সেই অঙ্গভঙ্গির দ্বারা সেটাকে ফুটিয়ে তুললেন। বৌদি জানালা দিয়ে তাকিয়ে বললেন, তিনি এইখানেই থাকবেন, তিনি যেন সময় করে আসেন, তিনি এখানে আসবেন, এখানে আছেন, তিনি যেন এখানে থাকবেন, নায়ক যেন সেখানে আসে। ওদিকে চোর চোর বলে পুলিশ চিৎকার শুরু করেছে। একদিকে অমর, একদিকে শম্ভু, দুজনেই দৌড়ানোর ভান করছেন। তারা দৌড়াচ্ছে একই জায়গা থেকে, তারা দৌড়াচ্ছে একই জায়গা থেকে, তারা দৌড়াচ্ছে একই জায়গায় দাঁড়িয়ে আছে। কিন্তু এত কিছুর পরেও যখন হাসি পেল না এ কথা বললে, বৌদি রাগ করে চলে যায়। কারণ দুটো আইডিয়াই বৌদির মাথা থেকে এসছে, কিন্তু এই দুটোতেই হাসি পেল না। বৌদি রাগ করে চলে গেল। তাহলে প্রথম লাভ সিন বললাম, দ্বিতীয় লাভ সিন বললাম। এবার হচ্ছে হাসির খোরাকের জন্য পথে নামা বা পথে নামা। তাহলে দুজনে শম্ভু আর অমর, কি পয়েন্ট বললাম? হাসির খোঁজে পথে নামা। শম্ভু অমর চিন্তান্বিত হয়ে তারা ভাবছেন কিভাবে হাসির খোরাকটা পাওয়া যাবে। শম্ভু বললেন, বদ্ধ ঘরের মধ্যে জীবন বা হাসি খুঁজে পাওয়া যাবে না। এই ঘরের মধ্যে, এই ঘরের চৌহদ্দির মধ্যে জীবন বা হাসিকে খুঁজে পাওয়া যাবে না। আর রাস্তায় হাসির খোরাক বা পপুলার জিনিসের খোরাক পাওয়া যেতে পারে। নাটক শুরু ছিল কিভাবে, যে দরজা খুলে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল কল্পিত ভঙ্গি করে। এবার সেই দোতলা থেকে তারা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছেন অঙ্গভঙ্গির দ্বারা, ভঙ্গি করে, দরজা খুলের ভঙ্গি করে। তাহলে সেই কল্পিত সিঁড়ি বেয়ে দরজা খুলে রাস্তায় তারা চলতে শুরু করলেন। তারা হাঁটছেন, হাঁটার ভঙ্গি করছেন, তারা হাঁটার অনবরত পা চালিয়ে যাচ্ছেন, একই জায়গা থেকে তারা পা চালিয়ে যাচ্ছেন।
তারা কোনো কিছুই খুঁজে পাচ্ছেন না। হঠাৎ দেখেন একজন মোটরের ছবি নিয়ে মুখে হর্ন দিতে দিতে তাদের পাশ কাটিয়ে চলে গেল। সামনে একটা মোটরের ছবি, পি পাশ কাটিয়ে চলে গেল, তাদের পাশ কাটিয়ে চলে গেল। ঠিক উল্টো দিক থেকে বাস আঁকে একটা ছবি নিয়ে একটি লোক তাদের পাশ দিয়ে যাওয়ার সময় অমরকে প্রায় চাপা দিয়ে ফেলছিল। শম্ভু কোনো রকমে অমরকে টেনে তোলেন এবং বাস ড্রাইভারকে বকবকি করেন। তারপর একটা হাত রিক্সার ছবি নিয়ে, একটা ট্রামের ছবি নিয়ে দুজন স্টেজে ঢোকে। তারা চলে গেলে শম্ভু বলেন, এখনো ইংরেজদের ট্রামগুলো সঠিক রাস্তায় চলে। দুজনে আর ওখানে হাঁটার ভঙ্গি করছেন, অনবরত তারা হেঁটেই চলেছেন, একই জায়গা থেকে তারা হাঁটার ভঙ্গি করছেন। হঠাৎ শোভাযাত্রার আওয়াজ এলো। একটা শোভাযাত্রা আসছে, মিছিলের স্লোগান উঠছে, চাল চাই কাপড় চাই। মিছিলের স্লোগান দিচ্ছে মানুষ, চাল চাই কাপড় চাই। পুলিশ আসে, মিছিলও কাছাকাছি চলে আসে। অমর ভয় পেয়ে শম্ভুর হাত চেপে ধরে। ভয় পেয়ে দুজনা পিছনের উইংস দিয়ে তারা পালিয়ে যায়। মঞ্চে মিছিল আসে। এবার পয়েন্ট হচ্ছে গুলি বর্ষণ। মিছিলে পুলিশের গুলি বর্ষণ। মঞ্চে মিছিল আসে, উল্টো দিক থেকে পুলিশ আসে। সার্জেন্ট মিছিলকারীদের চলে যেতে বলে। মেয়েটি অসম্মতি হয়, না আমরা যাব না। সার্জেন্ট বলেন, ফিরে না গেলে গুলি চালাতে বাধ্য হবে। তাদেরকে ভয় দেখায়। আবার মিছিলের স্লোগান শুরু হয়, চাল চাই কাপড় চাই, চাল চাই কাপড় চাই। সার্জেন্ট পুলিশদেরকে গুলি করবার জন্য তৈরি হতে বলেন। একটি ছেলে চিৎকার করে বলে, চাল চাই। অমনি সার্জেন্টের নির্দেশে পুলিশ গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় ছেলেটি মেয়েটি স্টেজের ওপর লুটিয়ে পড়ে। মঞ্চে শম্ভু আসে, অমরের পিঠ চাপতে বলে, পিঠে হাত দিয়ে বলে, কি হাসি পাচ্ছে? দর্শকের দিকে তাকিয়ে বলে, এবার নিশ্চয়ই খুব হাসি পাবে। মঞ্চ অন্ধকার হয়ে যায়, নাটকটা শেষ। আমি বলেছিলাম আগে, এটা বলবার আগে বলেছিলাম যে জীবনের অসঙ্গতি, ভণ্ডামি, তা থেকে হলো হাসি, সাইবাব হাসি। এক লজ্জা, নিরস্ত্র পুলিশ মিছিলের ওপর মানুষ খাদ্যের দাবিতে, বস্ত্রের দাবিতে মিছিল করছে, সেই মিছিলের ওপর পুলিশি অত্যাচার। গণতান্ত্রিক দেশের এক কলঙ্কজনক অধ্যায়।
তাই এই নাটকটি হাস্যরসের বিভাব হতে পারে না, নাটকটি করুণ রসের বিভাব। বলার সময় বলেছিলাম যে জীবনের অসঙ্গতি, ভণ্ডামি, তা থেকে স্থায়ী রস হলো হাসি, হাস্যরস। কিন্তু হাস্যরস হলো ঠিকই, কিন্তু এটা করুণ রস। এটা হাস্যরস সৃষ্টি করে না, এটা হাস্যরসের বিভাব নয়, এটা করুণ রসের বিভাব। আমি প্রথম ভিডিওতে বলেছিলাম কথা বলার মধ্য দিয়ে আস্তে 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 নাটকটা চরমে পৌঁছাচ্ছে। দর্শক বুঝতে পারে না কোথায় যাচ্ছে, কোথায় কি হচ্ছে। শেষের দিকে দর্শক হতচকিত, স্তম্ভিত। প্রথমে লাভ সিন হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, অঙ্গভঙ্গি হচ্ছে, অমুক তমুক হচ্ছে, কিন্তু নাটকের শেষে গিয়ে দর্শক স্তম্ভিত, অবাক। তারা অবাক হয়ে যায়। বাঙালির মনের মধ্যে যে চিন্তা ভাবনা আছে তা ভেঙে দেয় তীব্র কষাঘাতে, ব্যঙ্গের তীব্র কষাঘাতে। বাঙালির মনের মধ্যে জমে থাকা যে পাহাড়, সেই পাহাড়কে ভেঙে দেয়, ভেঙে চুরমার করে দেয়। বিভাব নাটকের মধ্য দিয়ে সৌম্যমিত্র এক বিপ্লব এনেছেন। তিন দিকে ঘেরা, পিছনে পর্দা, আলো, সাজসজ্জা, পোশাক আশাকের ঠাট বাহার, এসবের বাইরে এসেও যে নাটকের বিষয়বস্তুকে দর্শকের সামনে উপস্থাপিত করা যায়, তা তিনি বিভাব নাটকের মধ্য দিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন। বিভাব নাটকের মধ্য দিয়ে তিনি একটা বিপ্লব সৃষ্টি করেছেন। তাই তো তাকে বাংলা নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ বলা হয়। সবশেষে বলতে পারি, বিভাব নাটকটি হাস্যরসের বিভাব নয়, বিভাব নাটকটি করুণ রসের বিভাব। তোমরা গতদিনের ভিডিও, আজকের ভিডিও তোমরা মন দিয়ে দেখবে। আর কিছু কিছু বিষয় আছে, চালাকি, ট্যাক্স, বহুরূপী লাটে উঠবে ইত্যাদি কিছু প্রশ্ন আছে, আমি তার মধ্যে যাইনি। আমি ক্লাসে তোমাদের এগুলো বিস্তারিত আলোচনা করে দেব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আবার দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।